সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান ভিডিও পর্বে আমরা আলোচনা করছি অনুপাত এবং সমানুপাত। এই চ্যাপ্টার নাম্বার 13 থেকে এই আলোচনা কয়েকদিন ধরে এই আলোচনা চলছে। এর আগে আমরা আলোচনা করেছি 184 আগের অঙ্কগুলো। আজকে 184 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো শুরু করার আগে যারা নতুন চ্যানেলে এই ভিডিও দেখছো তাদেরকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আসতেই থাকবে। এছাড়াও প্রয়োজনীয় অসংখ্য ভিডিও আসবে যেগুলো সবার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অঙ্কটা 184 দাগের অঙ্ক। এটা বলেছে 20 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে তার জায়গায় 4 লিটার দুধ মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে জল এবং দুধের পরিমাণ কত? এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। এখানে একটা জিনিস দেওয়া আছে যে প্রথমে যখন আমাদের যে মিশ্রণটা তৈরি করা হলো 20 লিটার মিশ্রণ ছিল। এই মিশ্রণে কি আছে? দুটো জিনিস আছে, এখানে দুধ এবং জল আছে। এইবারে আমাদের কি করতে হবে যে যদি এখানে বুঝতে হয় ভালো করে যে যদি 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়, মানে মিশ্রণে যে দুধ আর জল মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেখান থেকে 4 লিটার তোলা হবে এবং তার পরিবর্তে কি করা হবে না 4 লিটার দুধ, যেখানে জল থাকবে না সেই 4 লিটার দুধ মেশাতে হবে। তাহলে নতুন মিশ্রণে জল এবং দুধের পরিমাণ কত হবে? তাহলে দুধের পরিমাণটা বেড়ে যাবে, জলের পরিমাণটা কমে যাবে। সেই কত পরিমাণে বাড়বে বা কত পরিমাণে কমবে বা সব মিলিয়ে অনুপাতটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে 20 লিটার মিশ্রণে জল এবং দুধের পরিমাণ এটা আমরা বের করব। 20 লিটার মিশ্রণে জলের পরিমাণ সমান কত হবে না 20 গুণিতক 20 অংশ যেটা 5-এর 8 কেন হচ্ছে না এই দুটো যোগ করে এই হরে থাকবে। আর যেটা আমরা বের করতে যাচ্ছি এখানে, আচ্ছা এটা জলের অংশ, তো জলের অংশ মানে এই অনুপাতটা, তাহলে এটা 3-এর 8 হবে। যদি আমি দুধের অংশটা বের করি, আমি জল প্রথমে আছে ভেবেছিলাম, এখানে দুধটা প্রথমে আছে, তাহলে দুধের অংশ বের করলে 5/8 হবে আর জলের অংশ বের করলে 3/8 হবে। তো এটাকে যদি আমি করি 4 দিয়ে কেটে দিই, 4 2 8, 4 5 20, তার মানে 5 3 15/2 এই লিটার আমাদের জলের পরিমাণ। আর দুধের পরিমাণ হবে কত? দুধের পরিমাণ হবে 20 গুণিতক 5/8। ওই একই রকমভাবে 5 4 20, 4 2 8, মানে 5 5 25/2 লিটার। তাহলে আমাদের দুটো জিনিস পেয়ে গেলাম, জল এবং দুধের পরিমাণ। এই পরিমাণটা প্রাথমিক অবস্থানে আছে। যদি 4 লিটার মিশ্রণ, এখান থেকে 4 লিটার মিশ্রণ তোলা হচ্ছে, সেই 4 লিটারে কতটা করে আছে সেটা আমাদের বের করে নিতে হবে। 4 লিটার এখানে মিশ্রণের মধ্যে দুধ কতটা আছে এবং তাতে জল কতটা আছে এটা আমরা বের করব। তো তাহলে 4 লিটার মিশ্রণে জলের পরিমাণ 4 গুণিতক, আচ্ছা জলের অংশটা যেটা অনুপাতটা তো একই থাকবে, জলের অংশটা শেষেরটা, তাহলে 3/8। 3/2 লিটার আর 4 লিটার মিশ্রণে দুধ 4 গুণিতক 5/8, তার মানে কত হচ্ছে না 5/2 লিটার। তাহলে 3/2 লিটার ছিল, এটা 5/2 লিটার ছিল। একে আমরা দশমিকে নিয়ে গিয়েও ক্যালকুলেশন করতে পারি, কোনো অসুবিধা নেই, দুটো একই জিনিস। তো এইবারে আমরা যেটা করব যে দুটো তো বেরিয়ে গেল 4 লিটারে, এবারে 4 লিটারে এখান থেকে আমরা এই অংশটাকে কি করব, এই অংশটাকে তুলে নেওয়া হবে। তুলে নিলে তাহলে যেটা পড়ে থাকবে, তাহলে কিটা পড়ে থাকবে এখানে, তাহলে আমাদের ছিল আগে জলের পরিমাণটা এটা, সেখান থেকে এই পরিমাণে জল তুলে নেওয়া হচ্ছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই থাকবে, আবার এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই পরিমাণ দুধ থাকবে। তাহলে ও নতুন মিশ্রণে, আচ্ছা 4 লিটার আবার মেশানো হচ্ছে,
4 লিটার দুধ মেশানো হচ্ছে, তাহলে টোটাল দুধের মোট দুধের পরিমাণ, জল তো আর মেশানো হচ্ছে না, মোট দুধের পরিমাণ, প্রথমে দুধের পরিমাণ ছিল 25/2 লিটার, সেখান থেকে এইটা তুলে নেওয়া হচ্ছে, এই দুধটা তুলে নেওয়া হচ্ছে 5/2 লিটার, আর শেষে যোগ করা হচ্ছে 4 লিটার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে যদি বিয়োগ করি তাহলে এটা হবে 20/2 + 4, তার মানে কত হচ্ছে 10 + 4 মানে 14 লিটার। আর জলের পরিমাণ, জলের পরিমাণ কত হচ্ছে না, জলের পরিমাণটা প্রথমে ছিল 15/2, সেখান থেকে 3/2 এটা বাদ দেবো, সেটাই হবে জলের পরিমাণ। জলের পরিমাণ এক্ষেত্রে হচ্ছে কত না 12/2, তার মানে হচ্ছে 6 লিটার। তো এবার আমরা অনুপাত বের করব, এখানে বলেছে জল এবং দুধের অনুপাত। তাহলে প্রথমে জল আছে এখানে, এইটা ভালো করে লক্ষ্য করতে হবে যে আমাদের যে অনুপাতটা চেয়েছে প্রথমে কীটা আছে শেষে কীটা আছে, আমরা উল্টো যদি বের করে দিই তাহলে কিন্তু সমস্যা হবে। প্রথমে জল আছে, তারপরে দুধ আছে, এই প্লাস মাইনাস করার পরে ফাইনাল যেটা থাকবে সেটা হচ্ছে জলের, এখানে জলের দুধের পরিমাণ আছে 14 লিটার, তাহলে প্রথমে দুধ হবে এখানে 6, তারপরে 14। তাহলে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে 3:7, কিন্তু এটা নেই কিন্তু অ্যাকচুয়াল এখানে বইতে এটা দুধ ও জলের পরিমাণ আছে, সেই জন্য এই উত্তরটা হতো। তো আমাদের দুধ জলের পরিমাণ করলে দুধটা আগে থাকতো, তাহলে 14টা আগে থাকতো, জলটা পরে থাকতো, তো সেক্ষেত্রে এইটা রাইট হতো। কিন্তু এখানে যেহেতু জল আর দুধ আছে সেহেতু তাহলে এটাই হবে, এখানে কোনোটাই অ্যান্সার নয় হবে। কিন্তু বইতে দেখলে দেখা যাবে বইতে এটা উল্টো আছে, দুধ এবং জলের পরিমাণ, সেই জন্য এটা ম্যাচ করে যাবে। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কী বলেছে একবার স্ক্রিনে দেখে নিই। 185 দাগের অঙ্ক, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখানে বলেছে দুটি প্রদত্ত সংখ্যার প্রত্যেকটির সঙ্গে 1 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 3:4 হয়, এবং প্রত্যেক সংখ্যা থেকে 5 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত 7:10 হয়। তাহলে দুটির মধ্যে একটি সংখ্যা হলো এইটি। তো দুটি সংখ্যা আছে, তো দুটি সংখ্যা মধ্যে প্রত্যেকটির সঙ্গে যদি 1 যোগ করা হয়, আমি দুটি সংখ্যা XY ধরে নিচ্ছি, একটা X আর একটা Y। তাহলে দুটোর সঙ্গে যদি 1 যোগ করি, 1 যোগ করা হচ্ছে, দুটোর সঙ্গেই 1 যোগ করব, তাহলে অনুপাতটা কি হবে না 3:4, এটা একটা গেল। তার মানে এটাকে আমরা লিখতে পারি সমান 3/4, এটা একটা কন্ডিশন। আবার দ্বিতীয় কন্ডিশন যেটা বলেছে প্রত্যেক সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, প্রত্যেক সংখ্যা থেকে মানে X থেকে যদি 5 বিয়োগ করি, একবারে লিখে দিই এটা ভগ্নাংশ আকারে, Y থেকে 5 বিয়োগ করি, তাহলে যেটা অনুপাতটা দাঁড়াবে সেটা হচ্ছে 7:10। তাহলে এটা দ্বিতীয় কন্ডিশন। এই দুটো কন্ডিশন থেকে এদের মধ্যে দুটো সংখ্যা বের করতে হবে। কোনো যদি গুণ করি 4x + 4 = 3y + 3, তার মানে দাঁড়াচ্ছে 4x - 3y = -1। এইভাবে আমরা সাইড চেঞ্জ করে এটাকে সাজিয়ে নিলাম। আবার এটার ক্ষেত্রে 10x - 50 = 7y - 35, তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে 10x - 7y = 15। এটা 2 নম্বর ইকুয়েশান। এইবারে এই দুটোকে আমরা সমাধান করব, সমাধান করে আমরা মানগুলো পাবো। তো দেখে নিই এইখানে দুটোকে যদি সমাধান করি, এটা আমি অপোনেন্টে যাব, অপোনেন্টটাই সবচেয়ে সেফ এবং অপোনেন্ট সবচেয়ে সহজ পদ্ধতি সমাধানের। তো সমাধানের 4টা পদ্ধতি আছে, তোমরা ক্লাস 9-এ এটা করেছো। তো সেই 4টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি করা যায়। এখানে আমরা অপোনেন্ট করব, মানে অপোনেন্ট মানে কি, কোনো একটাকে সহগ সমান করে সেটাকে বাদ দিয়ে দেবো। অপোনেন্ট মানে এলিমিনেট করা বা মেথড অফ এলিমিনেশন একে বলা হয়। তো এখানে 10x আছে, এটা 4
এক্স আছে, এমন কিছু, এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে, এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে, দুটো সমান হয়, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে দুটো সমান হবে, এরকমভাবে তৈরি করতে হবে। দেখে নিই সেটা কীভাবে করা যায়। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু একই আসবে। তাহলে এটা 20x, এটা 14y ইজিক্যাল টু 30, 2 দিয়ে গুণ করলাম। আর এটা 5 4 20x, 5 3 15y ইজিক্যাল টু -5। এবারে প্রশ্ন হচ্ছে এই যে এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এইটা আমি পাবো কি করে, এটাকে কোনটাকে কত দিয়ে গুণ করব। অ্যাকচুয়াল এটা 10 আর 4 আছে এর মধ্যে, এটা যদি লসাগু বের করি তাহলে কি হচ্ছে 2 5 আর 2। তো এইবারে এখানে এর লসাগু কত হচ্ছে না 2 গুণিতক 2 গুণিতক 5, এইটা হবে লসাগু, মানে 5 4 20। এইবারে এই লসাগুটা যেটা হবে সেটা কিন্তু দুটোকে আমাদের তৈরি করতে হবে, এটাতে যা আছে সেটাকে আমাদের 20 করতে হবে, এটাকে যা আছে সেটা আমাদের 20 করতে হবে। এটাকে যদি 20 করি 2 দিয়ে গুণ করব, এই 2টা শুধু তো এর সঙ্গে গুণ করতে পারবো না, পুরো ইকুয়েশনটাকে গুণ করতে হবে 2 দিয়ে। আর এটার সঙ্গে 5 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে পুরো ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে পদ্ধতি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এখানে আমাদের বিয়োগ করব, বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, নিচের যে সাইনগুলো এখানে কিছু নেই মানে প্লাস আছে সেটা চেঞ্জ হয়ে মাইনাস হলো, আবার এটাতে মাইনাস ছিল সেটা প্লাস হলো, এটাতে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা কেটে যাবে প্লাসে মাইনাসে। এটাতে থাকবে কি বড়টায় প্লাস আছে মানে শুধু ওয়াই হবে, আর এটাতে হবে 35। তাহলে ওয়াইয়ের মান এক্ষেত্রে আমরা পেলাম কত, এটা এইভাবে সাইনটা চেঞ্জ হলো, এটাতে কিছু নেই মানে প্লাস আছে সেই জন্য এখানে মাইনাস হলো, এখানে আমরা বিয়োগ করব এটা থেকে, এটা মাইনাস হলো, এটা সাইন চেঞ্জ হয়ে প্লাস হলো, এটা সাইন চেঞ্জ হয়ে প্লাস হলো, এটা কেটে গেল। এটাতে যেহেতু 15তে প্লাস আছে 14তে মাইনাস আছে, তাহলে বড়টায় প্লাস আছে সেই জন্য এটা প্লাস ওয়াই হবে, আর এটাতে প্লাস 35। তাহলে ওয়াই ইজিক্যাল টু 35 পেলাম আমরা। তো ওয়াইয়ের মান 35 পেলাম। এবারে ওই মানটা যদি আমি বসিয়ে দিই যে কোনো একটা ইকুয়েশানে এক্সের মান পেয়ে যাব। তাহলে এক্সের মান আমি এই ধরলাম এই ইকুয়েশনটায় বসাবো, তাহলে 4x 3 × 35, ওয়াইয়ের জায়গাতে 35 বসালাম ইজিক্যাল টু -1। তাহলে 4x সমান হবে কত, -1 প্লাস এটা বসে গেলে প্লাস হবে, গুণ করে দিই 5 3 15, 1 হাতে 3 2 9, 1 10 বসে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 104। তাহলে x ইজিক্যাল টু 104/4, 4 2 8, 6 4 24, এক্সের মান আমাদের বেরোলো কত 26। তাহলে এই দুটোর মধ্যে একটা 26 একটা 35, এখানে দুটির মধ্যে একটি বের করতে বলছে, এখানে দেখা যাক দুটির মধ্যে যে একটি পাওয়া যাবে সেটাই হবে অ্যান্সার। এখানে 26টা পাওয়া যাচ্ছে, তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর মধ্যে একটি সংখ্যা হচ্ছে কত 26। কোশ্চেন নাম্বার 187, এখানে বলেছে দুটি পাত্রে ঘনীভূত অবস্থায় স্পিরিট আছে 0.5 এবং 0.75 অংশ। যদি প্রথম পাত্রে 2 লিটার সঙ্গে 2 লিটারের সঙ্গে দ্বিতীয় পাত্রে 3 লিটার মেশানো হয়, তাহলে মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাত কত হবে। তো এটা একটা মিশ্রণের অঙ্ক, এখানে মিশ্রণের অঙ্ক কিন্তু প্রচুর আসে অনুপাত দিয়ে, এরপরেও পাবো ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমরা যেমন এই বিভিন্ন তরলের পাবো, বিভিন্ন মিশ্রণের অঙ্ক পাবো, তেমনি করে এখানে ভগ্নাংশের অঙ্ক পাবো, তেমনি করে এখানে টাকা পয়সার অঙ্ক পাবো, কয়েনের অঙ্ক এবং তার কয়েনের পরিমাণ এবং তার মূল্যের পরিমাণ, এটা দিয়ে যে অঙ্কটা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, তাই বলবো যে এই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, দেখলে কিন্তু বুঝতে পারবে যে অঙ্কগুলো কতটাই গুরুত্বপূর্ণ। তো অঙ্কে চলে যাই। এটার ক্ষেত্রে কিন্তু বলেছে দুটি পাত্রে ঘনীভূত অবস্থায় স্পিরিট আছে, একটার পরিমাণ হচ্ছে 0.5, একটা পরিমাণ 0.75। যদি প্রথম পাত্রে 2 লিটার এর সঙ্গে দ্বিতীয় পাত্রের 3 লিটার মেশানো হয়, তাহলে 2 লিটারে আমাদের দেখতে হবে 2 লিটারের স্পিরিট আর জলের পরিমাণ কত। এখানে স্পিরিটের পরিমাণ আছে 0.5, তাহলে
জলের পরিমাণ বাকিটা 2 লিটার থেকে আমি বাদ দিলে বাকিটা পেয়ে যাব। আবার দ্বিতীয় পাত্রে স্পিরিটের পরিমাণ আছে 0.75, তো সেখানে আমরা 2 লিটার থেকে যদি বাদ দিয়ে দিই 3 লিটার দ্বিতীয় পাত্র থেকে, দ্বিতীয় পাত্রে প্রথম পাত্রে 2 লিটারের সঙ্গে দ্বিতীয় পাত্রে 3 লিটার মেশানো হচ্ছে। তাহলে মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাতটি কত হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে অংশটা দেওয়া আছে এই অংশটা কিন্তু আমরা টোটাল অংশ 1 অংশ ধরে নেব। হ্যাঁ, টোটাল অংশ 1 অংশ ধরে নেব। এই পরিমাণটা স্পিরিট আছে, তাহলে আর এখানে জল আছে 1 থেকে 0.5 বিয়োগ করলে যেটা হবে জলের পরিমাণও একই থাকবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে স্পিরিট আছে এইটা, 1 থেকে এইটা বাদ দিলে জলের পরিমাণ আমরা পাবো। তো সেইখানে আমরা 2 লিটার আর 3 লিটার মিশিয়ে দেখব যে কোনটাতে কত আছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা বের করে নেব সেটা হচ্ছে কি, এই যে তুলে নেওয়ার পরে যে নতুন মিশ্রণটা হবে তাতে জলের পরিমাণ এবং স্পিরিটের পরিমাণ, নতুন মিশ্রণে স্পিরিটের পরিমাণ, এই ক্ষেত্রে দেখে নিই 2 লিটার, প্রথমে 2 লিটার তোলা হয়েছে, স্পিরিটটা ছিল 0.5, সেখান থেকে 2 লিটার হয়েছে। 2 লিটারে কতটা পাবো আমরা পেয়ে যাব। তার সঙ্গে যোগ করব কত, যে 0.75, সেটা থেকে 3 লিটার তোলা হয়েছে। তো এই দুটো মিলে নতুন যে আমাদের স্পিরিট আর জলের অনুপাতটা বের করা হয়েছে, এটা সমান হবে কত, 1 প্লাস এটাতে 5 3 15, 1 হাতে 7 3 21 1 22, মানে 2.25, তার মানে হচ্ছে 3.25, এইটা লিটার। এবারে আমরা কি করব না, এবারে জলের পরিমাণটা বের করব। জলের পরিমাণ, জলের পরিমাণ তাহলে যদি 1 থেকে 0.5 বাদ দিই, যেটা হবে সেটা 2 লিটার, 2 লিটারে কতটা আছে সেটা আমরা পেয়ে যাব। এটা অংশ, যেহেতু 2 লিটার থেকে এটা অংশ দিয়ে গুণ করলে 2 লিটারে কতটা আছে আমরা পাবো। অনুরূপভাবে 1 থেকে 0.75 বাদ দিয়ে সেটাকে যদি 3 দিয়ে গুণ করি এটার অংশটা পাবো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 0.5 থাকবে ইন্টু 2, আর এটাতে থাকবে কত, 0.25 ইন্টু 3, তাহলে এটাতে হবে 1 প্লাস এটাতে হবে 0.75, তাহলে 1.75 লিটার। তাহলে জলের পরিমাণ হচ্ছে 1.75 লিটার আর স্পিরিটের পরিমাণ হচ্ছে 3.25 লিটার। এইবারে আমরা দুটো পেয়ে গেলাম, এই দুটোর আমরা অনুপাত করব। তাহলে নির্ণেয় অনুপাত, আচ্ছা প্রথমে স্পিরিট বলেছে, প্রথমে আমরা স্পিরিটটা লিখব। স্পিরিটের পরিমাণটা 3.25 আছে, তার সঙ্গে অনুপাত করব 1.75। তাহলে দুটোতে এক জায়গায় পয়েন্ট আছে, তাহলে পয়েন্টটাকে উঠিয়ে দিই। এইবারে আমরা দুটোকে 5 দিয়ে কিংবা 25 দিয়ে কেটে দিতে পারি। 25 দিয়ে যদি কাটি তো এক্ষেত্রে এটা 13 হবে, 17 নয় 13। আর এটাকে যদি 25 দিয়ে করি, 25 7, তাহলে 13:7, এটাই হবে আমাদের উত্তর, 13:7। 13:7 বির দাগের অপশানটা কারেক্ট অপশান। বি নয়, এটা সি হবে, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 188 দাগের অঙ্ক। এটা বলেছে 6:7 ভগ্নাংশের লব ও হরের উভয়ের থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তাদের অনুপাত 16:21 হয়। তো এখানে 6:7 আছে, মানে 6/7। এদের লব ও হর উভয় থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আমি ধরলাম এক্স যদি বিয়োগ করি দুটো থেকে, তাতে কি হচ্ছে, তাদের অনুপাত হচ্ছে কত, 16:21। এই ধরনের অঙ্ক আগে করেছি। তো এবারে এটাকে কোনাকুনি আমি যদি গুণ করে নিই তাহলে পাবো কত, 21 6 126,
মাইনাস 21x ইজিক্যাল টু 16, 7 6 42, 4 হাতে 7 1 7 11 মাইনাস 16x। এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে যাই তাহলে 21x মাইনাস 16x ইজিক্যাল টু 126 মাইনাস 112। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 5x, আর এটাতে পাচ্ছি কত 14। তাহলে আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে এক্সের মানটা 14/5, মানে হচ্ছে কত 5 2 10, 10 পূর্ণ 4/5। তো এখানে এটাকে করতে পারি 2 প্লাস 10 পূর্ণ না, সরি 2 পূর্ণ 4/5, এখানে 2 প্লাস 4/5 এটা লিখতে পারি। এটাকে তাহলে এটাকে 2-এর চেয়ে বড় এটা বলতে পারি, তো বা 3-এর চেয়ে ছোট বলতে পারি। এটা যেহেতু 1-এর চেয়ে ছোট তাহলে এটা 3-এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে বলেছে কি এই যে অনুপাতটা তাদের এই অনুপাতটা হচ্ছে, তাহলে এর কম হয় 2 4 2 3 4 6, এই 4টা অপশান আছে। 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এটা 3-এর কম হয়। তাহলে বিয়ের দাগের অপশানটা কারেক্ট অপশান। এই যে এটা আমরা পেলাম সেটা 3-এর চেয়ে কম হয়। নেক্সট অঙ্কে চলে আছে। নেক্সট অঙ্কটা কি 190 দাগের অঙ্ক। এটা বলেছে একটি পিপার মিশ্রণে সুরা এবং জলের অনুপাত 3:1। কত অংশ মিশ্রণ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে পিপার মিশ্রণে সুরা এবং জলের অনুপাত 1:1 হবে। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বিভিন্ন টেক্সট বইতে পেয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এখানে যতগুলো অঙ্ক করা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং স্পেশাল অঙ্ক থাকার ফলে এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক অঙ্ক মিস করবে, যেগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রায় আসে। তো এখানে যেটা বলেছে যে একটা পিপা আছে, বড় পাত্র, সেই পাত্রের মধ্যে সুরা এবং জলের অনুপাত 3:1 পরিমাণে আছে। তো কত অংশ তুলে নিলে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে তুলতে হবে এবং সমপরিমাণ জল ঢালতে হবে। ঢাললে কী হবে, সুরা এবং জলের অনুপাত হবে 1:1। দেখা যাক এটা কিভাবে করা যায়। তো এখানে জল, সুরা ও জলের যে অনুপাতটা ছিল সেটা হচ্ছে কত না 3:1, এই অনুপাতটা ছিল। তো তাহলে আমরা সুরাটা এখানে ধরে নেব, সুরা হচ্ছে 3x আর জল হবে x, মানে এক্স, এটা এক্স ভেরিয়েবল দিয়ে এই অনুপাতটাকে আমরা সাজিয়ে নিলাম। সুরাটা 3x আর জলটা হচ্ছে x। এইবারে এখান থেকে y পরিমাণে আমরা মিশ্রণ তুলব। তো ওয়াইতে কি থাকবে না, ওয়াই পরিমাণের মধ্যে সুরা আছে, ওয়াই গুণিতক 3/4 সুরার অংশ মানে 3y/4। আবার ওয়াই পরিমাণের মধ্যে জল আছে সমান হচ্ছে ওয়াই গুণিতক 1/4, কারণ মোট অনুপাতটা হচ্ছে এটা। তাহলে সুরার অংশ হচ্ছে 3/4 মানে 3/3 + 1, যেহেতু দুটো অনুপাত, একটা 3 একটা 1, 3 + 1 নিচেরটা হবে। আর জলের পরিমাণ হবে 1/3 + 1, তার মানে আর সেইটা যেহেতু টোটাল পরিমাণ ওয়াই, তাহলে আমরা ওয়াই থেকে বের করে নেব কোন অংশটা কতটা আছে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কত, সুরা আছে 3y/4 আর জল আছে y/4, এই পর্যন্ত আমরা পেলাম। এবারে যেটা হচ্ছে যে আমরা ধরে নিয়েছিলাম সুরা 3x আছে, জল x আছে। এবারে সেখান থেকে তুলে নেওয়া হলো কত, সুরাটা এটা তুলে নেওয়া হলো, জলটা এটা তুলে নেওয়া হলো। তাহলে নতুন মিশ্রণে
দুটি অনুপাত কি হবে? সুরা অনুপাত জল সমান কী দাঁড়াচ্ছে? আচ্ছা, সুরাটা প্রাথমিক অবস্থানে ছিল 3x, সেখান থেকে 3x থেকে বাদ গেল কি 3y/4, এই পরিমাণটা বাদ গেল। আচ্ছা, এর সঙ্গে তাহলে আমরা জলের অনুপাতটা বের করি। জল x ছিল, সেখান থেকে বাদ গেল y/4, কিন্তু ওই y পরিমাণে যে আমাদের মিশ্রণটা তোলা হয়েছিল, y পরিমাণের জল আবার শেষে ঢালা হলো। এখানে বলেছে যে কত অংশ মিশ্রণে তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে পিপার সুরা এবং জলের অনুপাত এটা হয়। তো তাহলে জল যদি ঢেলে দিই তাহলে y পরিমাণে জল ঢালতে হবে এবং সেই যে অনুপাতটা দাঁড়াবে 1:1। তাহলে এটার সমান হচ্ছে 1:1 আমরা পেয়ে গেলাম। এইবারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে না 3x মাইনাস 3y/4 অনুপাত, এইটা যদি ক্যালকুলেশন হয় x মাইনাস প্লাস 3y/4। আচ্ছা, এটা বাই এটা যদি করে দিই তাহলে 1/1। এবারে কোনাকুনি গুণ করব, যেহেতু 1/1 আছে তাহলে এটা সমান এটা হয়ে যাবে, একই হয়ে যাবে। দুটোকে যদি 1 দিয়ে গুণ করি, দিয়ে দু সাইডে নিয়ে যাই, একই হয়ে যাবে x প্লাস ক্যালকুলেশনটা এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এটা বাই এটা করলাম, এটাকে ক্যালকুলেশন করে এটা বাই এটা করলাম, আর এটা বাই এটা। এবারে কোনাকুনি যদি গুণ করি তাহলে যেহেতু এপাশে 1 আছে, এটা সমান এটা হয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়ালো এইটা। এইবারে আমরা এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাই, এক্সগুলোকে এক সাইডে নিয়ে এলে হবে এটা 2x ইজিক্যাল টু ওয়াইগুলোকে যদি এক সাইডে নিয়ে যাই সেটা হবে কত 6y/4। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 8x ইজিক্যাল টু 6y। তার মানে এটাকে আমরা লিখতে পারি x/y সমান 6/8। তার মানে হচ্ছে 3/4। তাহলে এখানে x অনুপাত y সমান 3:4। আচ্ছা, এটা আমরা বের করব না, আমাদের কি দরকার? আমাদের যেটা বলেছি যে কত পরিমাণে মিশ্রণ তুলে নেওয়া হলো, কত পরিমাণে মিশ্রণ তুলে নেওয়া হলো সেটার পরিমাণটা বের করতে গেলে সেই পরিমাণটা হচ্ছে কত না, আমাদের কি বের করতে হবে, x যে পরিমাণটা আমাদের তুলে নেওয়া হচ্ছে y/4x। তো y/4x কেন হবে না, এখানে y পরিমাণ তুলে নেওয়া হয়েছিল। তো এখানে মিশ্রণ থেকে আমরা যে y পরিমাণটা তুলেছিলাম, এইখানে সুরা এবং জলের অনুপাত আছে 3x প্লাস x, তাহলে টোটাল পরিমাণটা হচ্ছে কত 4x। আর আমরা এখান থেকে y পরিমাণে তুলেছিলাম, তাহলে 4x থেকে y তুলেছিলাম, সেই জন্য যে ওই অংশটাকে আমরা y/4x হিসেবে চিহ্নিত করব। যে 4x টোটাল পরিমাণ, সেখান থেকে y পরিমাণে তুলে নেওয়া হলো, সেইটার অংশ হচ্ছে y/4x। সেই y/4x এর মানটা বের করতে হবে। তো মানটা বের করতে গেলে এখান থেকে x/y সমান 3/4। তাহলে এই যে 4টাকে ওপাশে নিয়ে গিয়ে যদি উল্টে দিই তাহলে ওখানে আমাদের x/y ইজিক্যাল টু 3/4, এই 4টা উপরে নিয়ে চলে যাই, তাহলে 4x/y ইজিক্যাল টু 3/1। এবারে এই পাশেরটাকে উল্টে দেবো, y/4x ইজিক্যাল টু 1/3। তার মানে এটা সমান হবে 1/3। তাহলে এই ক্ষেত্রে আমাদের এর দাগের অপশানটা কারেক্ট অপশান, যে এটার অ্যান্সার হবে 1/3। এবার নেক্সট অঙ্কতে চলে যাই। 191 দাগের প্রশ্ন। এটা বলেছে 1 বছর আগে সারিকা এবং গৌরীর বয়সের অনুপাত ছিল 3:4। 1 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:13। তাহলে সারিকার বর্তমান বয়স কত হবে? তো এটা বিভিন্নভাবে করা যায়।
আমি সবচেয়ে ছোট পদ্ধতি যেটা সেটা আমি করব। এখানে সারিকা এবং গৌরীর বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। তো 1 বছর আগে, তাহলে 1 বছর আগে সারিকার বয়স সমান 3x ধরে নিচ্ছি বছর, আর গৌরীর বয়স সমান 4x ধরে নিচ্ছি। এবারে 1 বছর পরে, 1 বছর আগের কিন্তু এটা হয়েছে, তাহলে 1 বছর আগে যদি এটা হয় তাহলে বর্তমান বয়স কত হবে? 3x + 1 সারিকার বয়স, আর গৌরীর বয়স হবে 4x + 1, এবং 1 বছর পরে তাদের বয়স কত হবে? আরও 1 বছর বেড়ে যাবে। তাহলে সারিকার 1 বছর পরে বয়স হবে 3x + 2, এবং গৌরীর 1 বছর পরের বয়স হবে 4x + 2। তো তাহলে সেটা কত হবে? 3x + 2 / 4x + 2 সমান হবে কত? 10/13। এটা দেওয়া আছে 1 বছর পরে তাদের বয়সের অনুপাত। এবারে এটাকে যদি কোণাকুণি গুণ করি তাহলে আসবে কত? 13×3 = 39, x + 13×2 = 26 সমান হচ্ছে 40x + 20। এইবারে এক্সগুলোকে এক সাইডে নিয়ে চলে যাই, আর কনস্ট্যান্টগুলোকে এক সাইডে নিয়ে চলে যাই, 26 - 20। তাহলে এখান থেকে x সমান পাচ্ছি কত? 6। এক্সের মান যদি 6 হয় তাহলে সারিকার বর্তমান বয়স, এখানে খেয়াল রাখতে হবে আমরা 3x ধরেছিলাম সারিকার 1 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কত হবে? 3x + 1 সমান কত হচ্ছে? 3 × 6 + 1, 6 × 3 = 18, একে 19 হবে সারিকার বয়স। তো এখানে যতগুলো আছে তার মধ্যে কোনোটাই নয় হবে অ্যান্সার, ঈদ দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই, 193 দাগের অঙ্ক। এটা বলেছে একটি বাক্সে একখানা 50 পয়সা এর 25 পয়সার মুদ্রার 1 টাকা, একখানা নয়, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত 8:5:3। যদি ওই বাক্সে মোট 1125 টাকা থাকে তাহলে বাক্সে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? তো এই ক্ষেত্রে বলবো যে এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক বিভিন্ন টেক্সট বইতেও পেয়ে যাবে, বিশেষ করে কেশব নাগের বইতে এই ধরনের অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, কোথাও কোথাও মুদ্রার অনুপাত আছে, কোথাও কোথাও মূল্যের অনুপাত আছে। তো এই দুটো গুলিয়ে ফেললে হবে না। এর পরবর্তী অঙ্কটা এখানে মূল্যের অনুপাত, এখানে কিন্তু মুদ্রার অনুপাত। এই দুটো টাইপের অঙ্ক হয় এই কয়েনের অঙ্কগুলো। তো এই দুটো টাইপ যদি প্রসেসটা যদি জানা থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটার ক্ষেত্রে কোনোমাত্র দুটি টাইপ হয়, তো এটা একটু ভালো করে জেনে নিই। তো এই ক্ষেত্রে 1 টাকা আমি ধরে নিচ্ছি, 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা এর পরিমাণ প্রথমটা 8x, তারপরে 5x, তারপরে 3x, তিনটে পরিমাণ আমরা ধরে নিচ্ছি। এরপরে কি করব না, যে তাহলে তাদের মূল্যের যে সমষ্টিটা সেটা আমরা বের করে নেব। এইট এক্স প্লাস 50 গুণিতক 5x, এটা 5xটা 50 পয়সা ছিল, সেটা যেহেতু 50 পয়সা, সেটাকে যদি আমি টাকা করতে চাই তাহলে সেক্ষেত্রে 100 দিয়ে আমরা ভাগ করব। তারপরটা ছিল 25 পয়সা, 25 পয়সা এখানে 3x পরিমাণ ছিল, তাকে আমরা 100 দিয়ে ভাগ করব।
তো এই ক্ষেত্রে আমরা এখানে মূল্যের সমষ্টি কারো কারো বুঝতে অসুবিধা হতে পারে, এখানে টোটাল কত টাকা হবে সেটা আমরা বের করে নিচ্ছি। তো এখানে ক্যালকুলেশন করলে এটা সিম্পল ক্যালকুলেশন করবো আমরা। ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, 8x প্লাস 5/2, এটা 2 কেটে যাবে, এটা 4 কাটবে, 5/2x প্লাস 3/4x, এইটা। তাই এই পুরোটা যদি ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের দাঁড়াবে কত, 45x/4 টাকা। এবারে কন্ডিশন যেটা দেওয়া আছে 45x/4, মোট টাকা আছে এইটা। তাহলে 45x/4 ইজিক্যাল টু 1125। এবারে বোঝা গেল যে এখানে কেন মূল্যের সমষ্টিটা বের করা হয়েছিল। কারণ হচ্ছে কি, এটা ছিল মুদ্রার অনুপাত, কতগুলো কয়েন আছে সেটা আমরা পাচ্ছি, যে 8x পরিমাণে কয়েন আছে। এটাতে প্রথমটা 8x 1 টাকা 8x পরিমাণ আছে, 50 পয়সা আছে 5x পরিমাণ, আর 25 পয়সা আছে 3x পরিমাণে। এটা হচ্ছে মুদ্রার অনুপাত, কতগুলো আমাদের কয়েন পাবো। সেখান থেকে প্রত্যেকটা কয়েনকে, যদি একটা কয়েন থাকে 25 পয়সার, সেটাকে আমরা টাকায় যদি করি 25/100 করব। একটা কয়েন যদি থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে যদি টাকায় কনভার্ট করি। এবারে দুটো কয়েন থাকলে 50 পয়সা হচ্ছে 50/100 করব। তিনটে কয়েন থাকলে ওটা টাকা হবে। চারটে যদি 25 পয়সা থাকে তাহলে 100/100 মানে 1 টাকা হবে। সেক্ষেত্রে এইরকমভাবে আমরা ক্যালকুলেশন করে যাব। এখানে 100 দিয়ে ভাগ করে ওটাকে টাকায় কনভার্ট করে নেব। সবগুলো টাকা করে নিলে তারপরে শেষে এখানে টাকার পরিমাণটা দেওয়া আছে, সেইটা হবে টাকার পরিমাণ। তো এখান থেকে আমরা যদি বের করি যে x সমান হচ্ছে কত, 1125 × 4/45। এইটা এবারে আমি এটাকে 5 দিয়ে, 5 × 9 = 45, 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 5 = 25। তো এটা 3 দিয়ে কেটে যাবে, 3 × 9, 7 × 3 = 21, 5 × 3 = 15। আবার কাটবে 75, 25 × 3 = 75, 25 × 4 = 100। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, একশো। কিন্তু এখানে একটু সমস্যা আছে। এখানে এই যেটা, এটা কিন্তু 1125 নয়, এটা হচ্ছে 112.5। তো সেই জন্য এখানে এই যে দশমিকটা, এখানে দশমিক এমনি ফুটকি একটা পড়ে গেছে না, দশমিক আছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছিল। কিন্তু এটা অ্যাকচুয়াল বইতে যেটা আছে সেটা হচ্ছে 112.5। তো এটা 112.5। তো এটাকে তাহলে এটাকে যদি দশমিক করে নিই তাহলে ক্যালকুলেশনটা প্রপার ক্যালকুলেশন আমরা পাবো। এটা দশমিক থাকবে, সবগুলোতেই দশমিক থাকবে, এটাতেও দশমিক থাকবে। তো লাস্টে এখানে একটার আগে দশমিক হয়ে যাবে, তার মানে এটা হবে 10। এটা যদি 10 হয় তাহলে এক্সের মান যদি 10 হয় তাহলে কি বলা আছে, 25 পয়সার মুদ্রার পরিমাণ কত হবে। 25 পয়সার মুদ্রার পরিমাণ আছে 3x পরিমাণ, তাহলে 25 পয়সার মুদ্রার পরিমাণ হবে 30টি। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কতে চলে যাই। এটা 194 দাগের অঙ্ক। এটা ঠিক তার উল্টোটা, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলে মোট 420টি মুদ্রা আছে। এখানে কয়েনের পরিমাণটা দেওয়া আছে। এইবারে বলেছি তাদের মূল্যের অনুপাতটা হচ্ছে 2:3:5 যদি হয় তাহলে তাদের 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা এর মূল্যের পরিমাণ 2x, 3x, 5x। এটা হচ্ছে মূল্যের পরিমাণ, যথাক্রমে এটা এই টাকা, এইটা 2x টাকা, 3x টাকা এবং 5x টাকা। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা
2x, 1 টাকার যেহেতু মুদ্রার সংখ্যা 1 টাকা আছে সেহেতু 2x পরিমাণ হলেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে যেটা আছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে না, 50 পয়সার ক্ষেত্রে কিন্তু এখানে একটু অন্যরকম হবে। এটা 3x পরিমাণে আছে। 3x পরিমাণে থাকলে কত হবে, যে 0.5 দিয়ে এটা ভাগ করব, ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে মুদ্রার সংখ্যা। তার মানে এটা হবে কত, 6x। তার মানে এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে, মূল্যটা কিন্তু সেটা সবগুলোই টাকাতে দেওয়া আছে। তো সেক্ষেত্রে সেখান থেকে আমাদের সংখ্যাতে নিয়ে যেতে হবে। তো সংখ্যাতে নিয়ে গেলে যে প্রত্যেকটা যদি টাকা থাকে, যেরকম একটা পরিমাণ টাকা থাকলে সেখানে 1 টাকা হচ্ছে, তো একটা পরিমাণ যদি 50 পয়সা থাকে হাফ টাকা হচ্ছে, এবং একটা পরিমাণ যদি 25 পয়সা থাকে 1/4 টাকা হচ্ছে। তো সেই জন্য এটাকে আমরা হাফ দিয়ে ভাগ করতে পারি কিংবা 0.5 দিয়ে ভাগ করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এবারে 25 পয়সার মুদ্রার সংখ্যাটা কত হবে না, 25 পয়সার এখানে এটা ছিল কত, পরিমাণ ছিল 5x। সেখান থেকে তাকে আমরা কি করব না, এটাকে 0.25 দিয়ে বা 1/4 দিয়ে ভাগ করে দেবো। তো 1/4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা দাঁড়াবে কত না, 20x। তাহলে আমরা মুদ্রার পরিমাণটা পেয়ে গেলাম। এইবারে মুদ্রাটা যদি যোগ করে দিই 2x + 6x + 20x, তার মানে কত হচ্ছে, এটা 28x। এটা হচ্ছে মুদ্রার পরিমাণ। এখানে মুদ্রার পরিমাণ আছে কত, 420। তাহলে 28x সমান 420, x সমান হবে কত, 420/28, এটা হবে 15। তাহলে এই ক্ষেত্রে আমরা x পেলাম কত, 15। এখানে কি চেয়েছে না, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা, 1 টাকার মুদ্রা ছিল 2x, তাহলে 2x সমান কত হবে না, 2 × 15 সমান হচ্ছে 30টি। 1 টাকার মুদ্রার পরিমাণ 30টি। বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, এটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এবং যারা যারা এই চ্যানেলকে সাপোর্ট করে যাচ্ছে এতদিন ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই চ্যানেলের পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো মনে হয় এবং কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।